প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, এবার শুনুন লুটপাট এবং ক্ষমতার পালাবদল। 1970 সালে 12 নভেম্বর ঐতিহাসিক প্রলয়ঙ্কর ঝড় ও জলোচ্ছ্বাসে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই নিষ্ঠুর ঘা শুকাতে না শুকাতে পাক সেনাদের কর্তৃক বর্বরিত ধ্বংস এবং ভারতীয় সৈন্যদের লুটে নেয়া বিধ্বস্ত শূন্য বাংলায় বিদেশি সাহায্য আসা শুরু। সারা বিশ্বের মানুষ আমাদের দিকে মানবতার দ্বার খুলে দিলেন। খাদ্য, বস্ত্র, ওষুধ সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিস বৃষ্টির মতো উড়োজাহাজ থেকে পড়া শুরু হলো এবং জাহাজ ভর্তি করে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত প্রচুর মালামাল আসতে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, সেদিন এই আওয়ামী প্রশাসনের অব্যবস্থাপনার কারণে শুরু হলো রিলিফ চুরি। সাধারণ মানুষের ভাগ্যে রিলিফ জুটল না। সীমান্তের চোরাচালানিদের যোগ সাজসে রিলিফ চলে গেল সীমান্তের ওপারে এবং আওয়ামী গুন্ডা মাস্তানদের হাতে। সেদিন এক শ্রেণী আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেল। ঠিক এই সময়ই আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন, বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। শেখ মুজিব বলেছিলেন, 7 কোটি মানুষের জন্য 14 কোটি কম্বল এসেছিল, আমার ভাগেরটা কোথায়? সবাই পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। যে পরিমাণ খাদ্যশস্য সেদিন বাইরের দেশ থেকে এসেছিল, তা যদি আমাদের দেশের অভ্যন্তরে থাকত এবং সঠিকভাবে বন্টন এবং সংরক্ষণ করা হতো, তাহলে দেশের মানুষ 2-3 বৎসর ঘরে বসে খেতে পারত। যার ফলশ্রুতিতে 1973-74 সালে ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে, অখাদ্য কুখাদ্য খেয়ে রাস্তাঘাটে শুকিয়ে মারা গিয়েছিল। হাসিনার পরম বন্ধু প্রতিবেশী ভারত সেদিন এক মুঠো চালও আমাদেরকে দেয় নাই, বরং ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের সবকিছু লুটে নিয়ে বিদেশি সাহায্যের অধিকাংশ মালামাল সীমান্তের ওপারে পাচার হয়ে গেল। এভাবে সেদিন মুক্তিযুদ্ধের স্বপ্নসাদ ধূলিসাৎ করে আওয়ামী লীগ উপহার দিল মহামারী, দুর্ভিক্ষ, ছাত্রদের দিল নকলবাজি, আর যুব সমাজকে দিল রাহাজানি, ছিনতাই, চুরি ডাকাতি। ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ল ওপার থেকে আসা গাঁজা, হেরোইন, আফিং, ভাং, ফেন্সিডিলের মতো ভয়াবহ মাদক। শিক্ষা ব্যবস্থা, নিয়ম শৃঙ্খলা, আইন আদালত, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অপরদিকে মামু ভাগ্নে এবং চেলাচামুন্ডদের হোলি খেলা শুরু হয়ে গেল। ব্যাঙ্গালোর সহ সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের কাছে দেশ ও জাতি জিম্মি হয়ে গেল, ঠিক হাসিনার আমলের মতো। শেখ মুজিব এখান থেকে বের হওয়ার কোনো পথ বের করতে ব্যর্থ হয়ে গেলেন। তার উষ্ণ জাতীয় চেতনাবোধ তাকে অস্থির করে ফেলল। এদের চাপে দিক বিদিক হয়ে, সব দিক হারিয়ে তিনি একবার প্রধানমন্ত্রী, একবার আজীবন প্রেসিডেন্ট, একবার জাতির পিতা, একদলীয় বাকশাল গঠন ইত্যাদি নিয়ে দিশেহারা হয়ে গেলেন। সমগ্র দেশের মানুষ না খেয়ে মরে যাচ্ছে, দেশের কৃষি জমি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। তিনি তখন দিক বিদিক হারিয়ে মাওলানা ভাসানী এবং মশিউর রহমান যাদু মিয়াকে অতি গোপনে ওনার ধানমন্ডির 32 নম্বর বাড়ির পিছনের দরজা দিয়ে ডেকে আনতেন রাত 11টার পরে এবং ওনাদের বলতেন, আমার হাত পা বাঁধা, ভারতের দালালেরা আমাকে জিম্মি করে ফেলেছে, তোমরা মাঠে নামো। ওনার সাথে ছায়ার মতো লেগে থাকা রয়ের এজেন্ট তোফায়েলকে বঙ্গবন্ধু নিজের ছেলের মতো বিশ্বাস করতেন। তোফায়েল বেগম ফজিলতুন্নেসাকে মা ডাকতেন। এই সেই ভণ্ড বেঈমান সব খবরাখবর রয়ের কাছে পৌঁছে দিত। তাই যখনই শেখ মুজিব ভারতকে ডিঙ্গিয়ে রাশিয়ার ফর্মুলা নিয়ে গ্রাম পর্যায় থেকে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন এবং দেশের অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেছিলেন, ঠিক তখনই দেশবিরোধী আগ্রাসী চক্র
বাংলাদেশে কৃত্রিম সংকট, অরাজকতা, নানানভাবে তাদের কেনা গোলামদের যোগ সাজসে শেখ মুজিবকে ব্যর্থ শাসক বানিয়ে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করার জন্য বিদেশি চোরেরা পূর্ব পরিকল্পিত নীল নকশা অনুযায়ী ওনার সাথে ছায়ার মতো লেগে থাকা রয়ের এজেন্ট তোফায়েলকে বঙ্গবন্ধু নিজের ছেলের মতো বিশ্বাস করতেন। তোফায়েল বেগম ফজিলাতুন্নেসাকে মা ডাকতেন। এই সেই ভণ্ড বেঈমান সব খবরাখবর রয়ের কাছে পৌঁছে দিত। তাই যখনই শেখ মুজিব ভারতকে ডিঙ্গিয়ে রাশিয়ার ফর্মুলা নিয়ে গ্রাম পর্যায় থেকে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু করেছিলেন, ঠিক তখনই বিরোধী আগ্রাসী চক্র বাংলাদেশে কৃত্রিম সংকট, অরাজকতা এবং নানাভাবে তাদের কেনা গোলামদের যোগ সাজসে শেখ মুজিবকে ব্যর্থ শাসক বানিয়ে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করার জন্য বিদেশি চোরেরা পূর্ব পরিকল্পিত নীল নকশা অনুযায়ী এ দেশ যেন কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে না পারে এবং এ দেশকে অকার্যকর ও নির্ভরশীল এবং এখানে একচেটিয়া বাজার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের মদতপুষ্ট জেনারেল খালেদ মোশাররফ পরনির্ভরশীল এবং এখানে একচেটিয়া বাজার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের মদতপুষ্ট জেনারেল খালেদ মোশাররফকে আড়ালে রেখে সুকৌশলে কিছু উত্তেজিত সেনা সদস্য দিয়ে সেনা অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। মুজিব হত্যার পর চক্রান্তকারীদের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের জাতীয়তাবাদী শক্তিকে চিরতরে পরাস্ত করে তাদের আজ্ঞাবহ জেনারেল মোশাররফকে ক্ষমতায় বসানো। ঠিক তখনই বাদ সাধলেন জেনারেল জিয়া এবং কর্নেল তাহের। খালেদ মোশাররফ জিয়াকে বঙ্গভবনে বন্দী করে ফেললেন। অনেক বাধা বিপত্তি ও খণ্ডযুদ্ধের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষের জাতীয়তাবাদী শক্তি এবং তাদের প্রিয়ভাজন জিয়াউর রহমানের নেতৃত্বে সেই যাত্রায় ষড়যন্ত্রকারীদের পরাজিত করে ক্ষমতা পুনরুদ্ধার করা হয় এবং বঙ্গভবনেই খালেদ মোশাররফ নিহত হন। পরবর্তীতে বামপন্থী সংগঠনের সমর্থক জেএসডি কর্নেল তাহেরকে সেনা বিদ্রোহের অপরাধে ফাঁসি দেওয়া হয়। সমগ্র মুক্তিযোদ্ধাদের প্রিয় ভাজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সমর্থনপুষ্ট জেনারেল জিয়ার নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধা, ছাত্র, যুব জনতা এক হয়ে ঐতিহাসিক 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশি চক্রান্তকারীদের পরাজয় ঘটে। জাতীয়তাবাদী শক্তির কর্ণধার জিয়ার বিজয় অর্জিত হয়। জিয়াউর রহমান গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে খন্দকার মোস্তাককে সরকার গঠন করার সহযোগিতা করেন। মোস্তাক ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা, কিন্তু তাকে সমর্থিত ব্যর্থ পরাজিত আওয়ামী চক্র তিরস্কার করেছিলেন। এই দেশীয় পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তি বিদেশি চোরেরা ঘাপটি মেরে অপেক্ষায় থাকে। সুকৌশলে দেশের ভিতরে সামরিক অভ্যুত্থান, উত্থান পতন, রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা, বিদেশি চক্রান্ত, আগ্রাসন ইত্যাদি পরিস্থিতির মধ্যে জিয়া রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় এসেই তিনি দেশের বিভিন্ন কর্নার থেকে দেশপ্রেমিক বুদ্ধিজীবী, সৎ, উচ্চশিক্ষিত ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করেন। অতঃপর হা না ভোট করে
স্বতঃস্ফূর্ত সমগ্র জাতির সমর্থনে গণভোটে বিজয় অর্জন করেন এবং প্রেসিডেন্ট হিসাবে দেশের সর্বময় ক্ষমতায় অধিষ্ঠিত হন। অতঃপর দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপ আলোচনা করে ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। 1978 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে সরকার গঠন করেন। ক্ষমতায় এসেই তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সর্বপ্রথম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সমগ্র বাংলাদেশে খাল কেটে দুই পাশে রাস্তা, রাস্তার পাশে গাছ, পানিতে মাছ, পানি সেচ করে কৃষি শস্য উৎপাদন, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালনের জন্য জাতীয় মহাপরিকল্পনা হাতে নেন এবং নিজের হাতে বাস্তবায়ন করা শুরু করেন। এই সরকারের অগ্রণী ভূমিকায় দেশ এক ভয়াবহ একদলীয় একনায়কতন্ত্র শাসন থেকে মুক্তি পায় এবং বাংলাদেশের ঝুলন্ত জাতীয়তাবাদ পূর্ব পাকিস্তানি না বাঙালি এই অবস্থা থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে পুরা জাতির সমর্থনে বাংলাদেশি জাতীয়তাবাদ স্বীকৃতি লাভ করে। বিশ্বের কাছে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিতি লাভ করি। মুক্তিযুদ্ধের স্বপ্ন স্বাদ বাস্তবায়নের জন্য বাংলাদেশের অর্থনীতি মজবুত করে ধ্বংসপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা, সমগ্র বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং আমাদের নিয়ন্ত্রণহীন রত্নগর বা বঙ্গোপসাগর দখল পাওয়ার জন্য জার্মানির আন্তর্জাতিক আদালতে মামলা করেন। প্রতিবেশী দেশসমূহের সাথে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক সম্পর্ক তৈরি করতে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক গঠন করেন। এইভাবেই জিয়া এগিয়ে যাচ্ছিলেন। দেশের প্রতিটি মানুষ তাকে সমর্থন ও বাহবা দিতেছিল। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, আবারও মুজিবের মতো জিয়াও বুঝতে পারেন নাই যে ঘাপটি মেরে বসে থাকা অমুক্তিযোদ্ধা, পরাজিত জাতীয় বেঈমানেরা ভারতীয় রয়ের দীর্ঘমেয়াদী নীল নকশার সূত্র ধরে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জিয়ার নেতৃত্বে বাংলাদেশের উত্থান তারা সহ্য করতে পারল না। এবারও ঠিক আগের মতোই প্লট তৈরি করে কিছু পথভ্রষ্ট সেনা সদস্যদের উস্কানি দিয়ে সেনা অফিসার মঞ্জুকে সামনে রেখে সুকৌশলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। আবারও মুক্তিযুদ্ধের সপক্ষের জাতীয়তাবাদী শক্তি নড়বড় হয়ে যায়। আপনারা অবগত আছেন যে জিয়ার মৃত্যুর পর অনেক চড়াই উতরাই পার হয়ে 1982 সালে 24 জুন জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করেন। 17 মার্চ 1983 সালে জাতির কাছে পেশ করেন 18 দফা। গণমুখী শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিল্পায়ন, সকলের জন্য স্বাস্থ্য, উন্নত শিক্ষা ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্বাধীন আন্তর্জাতিক নীতি, উপজেলা সৃষ্টি, প্রকৃত বর্গা চাষীদের অর্ধেক শস্যের অধিকারী, ভূমিহীনদের কাছে সরকারি খাস জমি বন্টন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা রোধ, পরিবেশ রক্ষা ইত্যাদি গঠনমূলক কার্যক্রম। কয়েকদিন পর 1983 সালের 28 মার্চ এরশাদ সাহেব তার রাজনৈতিক প্রক্রিয়াকরণের সর্বপ্রথম উদ্যোগ হিসাবে তৎকালীন ডিজিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং ওনার সচিব কর্নেল শামসুদ্দিন মানিকের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাতে গোনা আমাদের 17 জন ছাত্র নেতাকে এরশাদ সাহেবের বাসভবনের পিছনের লনে ডাকা হলো। এরশাদ সাহেব আমাদের বললেন, এসো আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি, গণতন্ত্র উদ্ধার, ন্যায় শাসন প্রতিষ্ঠা, দারিদ্র দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি। এরপর এরশাদ সাহেব নতুন বাংলা যুব সংহতি এবং নতুন বাংলা ছাত্র সমাজ প্রতিষ্ঠা করার আদেশ দেন এবং আমাদের সাথে শপথ করে বলেন, ভবিষ্যতে সেনাবাহিনীর ঊর্ধ্বে ছেড়ে রাজনীতিতে এলে
তোমাদের সাথে করেই নামব। উনি আমাদের হাতে 18 দফা তুলে দিলেন এবং শিল্পকলা একাডেমিতে একটি অস্থায়ী রাজনৈতিক স্কুল খুলে রাজনৈতিক এবং সাংগঠনিক কৌশলগত শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ডিজিএফআই এবং কর্নেল শামসুদ্দিন মানিককে দায়িত্ব দিলেন। আমরা সেদিন শুধুমাত্র দেশ গড়ার তাগিদে এবং এরশাদ সাহেবের কথায় আস্থা রেখে ডিজিএফআই এবং শামসুদ্দিন মানিকের সরাসরি তত্ত্বাবধানে নতুন বাংলা যুব সংগতি এবং নতুন বাংলা ছাত্র সমাজ প্রতিষ্ঠা করি। ঢাকা মহানগর সহ সমগ্র বাংলাদেশ জুড়ে মেধাবী শিক্ষিত দেশপ্রেমিক যুবক ও ছাত্রদের সংগঠিত করে এক বিশাল রাজনৈতিক বাহিনী প্রস্তুত করতে সক্ষম হই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, এরশাদ সাহেব আমাদের সাথে যোগাযোগ না করে, না জানিয়ে হঠাৎ করে আমাদের কষ্টার্জিত ফসলের উপর সেই চিহ্নিত পেশাদারী ভণ্ড রাজনীতিবিদদের নিয়ে 1 জানুয়ারি 1986 সালে জাতীয় পার্টি গঠন করেন এবং আমাদের সেই মূল পার্টির সঙ্গে মার্চ করতে নির্দেশ দেন। ঠিক যেভাবে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের উপর মুজিব বাহিনী চাপিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে মাহমুদুল হাসান ও শামসুদ্দিন মানিককে সরিয়ে আমাদের উপর সেই গতানুগতিক রাজনৈতিক ভণ্ডদের চাপিয়ে দেওয়া হলো। শেখ সাহেবের মতো এরশাদ সাহেবকেও তারা ঘিরে ফেলল। আমরা হয়ে গেলাম ছাগলের 3 নম্বর বাচ্চা। জেনে অবাক হবেন, সমগ্র বাংলাদেশে আমাদের এক বিশাল দেশপ্রেমিক সুশৃঙ্খল রাজনৈতিক বাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়া হল। তারপরেও আমরা প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় শহরে দেশের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা অব্যাহত রাখি। কিন্তু এরই মধ্যে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ করার জন্য বিরোধী দলগুলিকে উস্কানি দিয়ে জ্বালাও পোড়াও অসহযোগ আন্দোলন শুরু করে দিল। আপনারা সাক্ষী আছেন, তাদের এই অনিয়মতান্ত্রিক আন্দোলনের মুখে এক নাগারেও 10 দিন এই সরকার শান্তিতে কাজ করতে পারে নাই। এইসব হরতাল আন্দোলনে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। কিছু টোকাই ভাড়া করে 2 নেত্রী সমগ্র দেশে জ্বালাও পোড়াও হরতাল অবরোধ দিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বালানো শুরু করে দিল। কিন্তু কিসের জন্য আন্দোলন? কেন আন্দোলন? ক্ষমতা এলে ওনারা কি করবেন তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। মূলত তাদের আন্দোলন ছিল দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করে ক্ষমতা বদল ও দখল। মুজিব জিয়ার ভাবমূর্তি কাজে লাগিয়ে কিছু অর্থপিপাসু ক্ষমতালোভী জাতীয় বেঈমানদের সহযোগিতায় শেখ হাসিনা ও খালেদা জিয়া রাতারাতি আওয়ামী লীগ এবং বিএনপির একছত্র নেত্রী বনে গেলেন। এক বিয়োগান্তক আন্দোলনের মুখে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা জামাতকে সাথে নিয়ে এরশাদ বিরোধী জোট বাঁধে এবং একটা স্থিতিশীল সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জ্বালাও পোড়াও লাগাতার হরতাল ধ্বংসযজ্ঞ অবরোধ করে দেশের মানুষকে জিম্মি করে এক ভয়াবহ অরাজকতা চালিয়ে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদকে পদত্যাগে বাধ্য করা হলো। এক বিয়োগান্তক আন্দোলনের মুখে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা জামাতকে সাথে নিয়ে এরশাদ বিরোধী জোট বেঁধে একটা স্থিতিশীল সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জ্বালাও পোড়াও হরতাল ধ্বংসযজ্ঞ অবরোধ করে দেশের মানুষকে জিম্মি করে এক ভয়াবহ অরাজকতা চালিয়ে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদকে পদত্যাগে বাধ্য করে। অতঃপর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জাতীয় নির্বাচনে অঙ্কের ভুল সমীকরণের কারণে রয়ের সমর্থিত হাসিনার বদলে খালেদা জিয়া ক্ষমতা এলেন। খালেদা জিয়া ক্ষমতা এসেই জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে আসল দেশপ্রেমিক
জাতীয়তাবাদী শক্তি, বুদ্ধিজীবী, মেধাবী যুবশক্তি, উৎপাদনের সাথে জড়িত সকল শক্তিকে বাদ দিয়ে নিজের মন মতো সেই ভণ্ড রাজনীতিবিদ, ঠিকাদার, অসৎ ধান্দাবাজ এদেরকে নিয়ে সরকার গঠন করলেন। বিগত সরকারের ধারাবাহিকতা বা শহীদ জিয়ার কোনো ধরনের কর্মসূচি অনুসরণ করলেন না। দেশের অবকাঠামোগত স্থায়ী কোনো পরিকল্পনা তথা দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করা, কৃষায়ন, শিল্পায়ন, প্রাকৃতিক সম্পদ আরোহণ, ব্যবহার কোনোটাই ওনার মাথায় ঢুকল না। ওনার 5 বছর আমলে উনি যা করলেন, এরশাদকে অপদস্থ করা, এরশাদের সৃষ্ট কাজের উপর থেকে এরশাদের নাম মুছে ফেলা, যুগান্তকারী উপজেলা পদ্ধতি ভেঙে দেওয়া, জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা। আর একটা মহান কাজ উনি করেছেন। যেহেতু আপনারা সবাই জানেন শহীদ জিয়ার অ্যাকাউন্ট ছিল শূন্য, তাই ওনার ছেলেদের উনি রাতারাতি কোটিপতি বানিয়ে চিরতরে আখের ঘুষিয়ে নিয়েছিলেন। সরকারি দান, অনুদান, ঋণের টাকা, ঠিকাদারি, হাট ঘাট ইজারা, ফুটপাত, বাস স্ট্যান্ড, টেম্পু, লেগুনা স্ট্যান্ড সবকিছু দখল করে ওনার পেটুয়া বাহিনীকে ভাগবাটোয়ারা করে দিলেন। আর ওনার ছেলে তারেক রহমান কিছু অর্থলোভীদের প্ররোচনায় হাওয়া ভবনে অফিস খুলে আদম ফিটিং, ঠিকাদারি ফিটিং, টাকার বিনিময়ে বিভিন্ন স্তরের নেতা বানানো, এমপি বানানো, ব্যবসায়ী ফিটিং, অন্যান্য চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন এবং রাজনৈতিকভাবে তারেক রহমানকে এক লাফে পার্টির এবং ক্ষমতার শীর্ষে উঠিয়ে দিলেন, যার কারণে দেশের বুদ্ধিজীবী, মেধাবী এবং দেশপ্রেমিক সম্মানিত উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও ওনার কাছে ভিড়তে পারত না। সেদিন ক্ষমতাসীন বিএনপির কার্যকলাপে মানুষ আবারও অতিষ্ঠ হয়ে যায়। জিয়ার ভাবমূর্তি ব্যবহার করে মা বেটা দেশের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েও মহান মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার কোনো ধরনের কোনো পরিকল্পনা বা দেশ ও জাতির জন্য কোনো ধরনের মহাপরিকল্পনা গ্রহণ করলেন না। এমত অবস্থায় সুযোগ বুঝে ঘাপটি মেরে বসে থাকা হাসিনার দোসর রয়ের নীল নকশা অনুসারে আবারও একই কায়দায় আন্দোলন করে বঙ্গবন্ধু ছবিটা নিয়ে স্লোগান দিয়ে কান্নাকাটি অভিনয় করে বুখারাঙ্গা মানুষের ভুয়া আওয়াজ তোলে নিরীহ জনগণকে ধোঁকা দিয়ে সুকৌশলে 2 যুগ পর 1996 সালের জাতীয় নির্বাচনে হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা এসেই তিনি দেশ ও জাতির সব দায়িত্ব কর্তব্য এড়িয়ে গিয়ে বাপের হত্যার বিচার, পেটুয়া বাহিনী গঠন, বিরোধী দলকে শায়েস্তা করা, সর্বস্তরে রাজনীতিকরণ, ক্ষমতা দীর্ঘায়িত ও পাকাপোক্ত করার জন্য রয়ের সাথে চূড়ান্ত নীল নকশা প্রস্তুত করতে এবং জাতীয় সম্পদ লুটপাট ও পাচার করে নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য হাজার হাজার কোটি টাকা কামাতেই সময় চলে যায়। লক্ষ লক্ষ মানুষের গচ্ছিত ধন শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হাজার হাজার মানুষকে রাস্তায় বসিয়ে দেয়। হাসিনার এসব অপকর্ম জনমনে আবারও অসন্তোষ দেখা দেয়, যার কারণে নির্বোধ জনগণ আবারও বিএনপিকে 2001 সালের নির্বাচনে ক্ষমতায় আনেন। বঙ্গবন্ধু জিয়ার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এই 2 নেত্রী এভাবেই ক্ষমতার পালাবদল করতে থাকেন। ক্ষমতায় এসেই এরা বৈদেশিক ঋণ, দান খয়রাত, অভ্যন্তরীণ আয় থেকে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ধারাবাহিক উন্নয়নের কাজ দেখিয়ে বাকি টাকা ভাগ বাটোয়ারা করে উচ্চবিলাস, বিদেশ ভ্রমণ করা, এইসবই ছিল তাদের কাজ। প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, মূল কথা, দেশপ্রেমিক বিজ্ঞ বুদ্ধিজীবী, মেধাবী যুব ছাত্রদের এড়িয়ে জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত না করে দেশ ও জাতির সকল স্বার্থকে উপেক্ষা করে এরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে যায়। অথচ দেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য পাওনা ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ন্যায় বিচার কোনোটাই পেল না। এসবের জন্য অবকাঠামোগত কোনো ধরনের জাতীয় পরিকল্পনা
তারা হাতে নিল না। দেশের কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে, চিকিৎসার অভাবে, বিনা পুষ্টিতে ভুগছে। প্রতি বছর হাজার হাজার পরিবার নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, কর্মক্ষম 4 কোটি যুবক বেকার, অর্ধবেকার অথবা অভিক্ষিত। এইসব ব্যাপারে ক্ষমতাসীনদের কোনো ভ্রুক্ষেপ নাই। চুরিচামারির জন্য গতানুগতিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছাড়া কোনো দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা তাদের অভিধানে নাই। ছোট্ট একটি দেশের সীমানা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে। পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদশালী রত্নগর্ভা আমাদের বঙ্গোপসাগর আজ কি পর্যায়ে আছে জাতি জানে না। ভারত সরকার আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে প্রতিনিয়ত স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আমরা পাখা গজাতে না পারি, সরাসরি আধুনিক মুক্ত বিশ্বের সাথে সম্পৃক্ত হতে না পারি, এদেশকে অকার্যকর রাষ্ট্র বানিয়ে তাদের একচেটিয়া বাজার বানানো যায় ইত্যাদি। নিজস্ব অর্থনৈতিক ভিত্তির উপর ভর করে বাংলাদেশের উত্থানকে ভারত ভয় পায়। আমাদের রত্নগর্ভা বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতাসীন সরকারগুলির এসব জাতীয় কর্তব্যে কোনো চিন্তা চেতনা বা পদক্ষেপ নেই। কোনো ধরনের কোনো মহাপরিকল্পনা তাদের অভিধানে নাই।